দীর্ঘ ১.৫ বছরের রাজনৈতিক এবং প্রশাসনিক অচল অবস্থার পর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও প্রধান একটি পক্ষের অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে, তবুও স্থিতিশীলতার স্বার্থে বিশ্ববাসী এখন ঢাকার দিকে তাকিয়ে। তবে প্রশ্ন হলো, ইউনিস প্রশাসনের সময়কালীন যে প্রশাসনিক ব্যর্থতা বা অর্থনৈতিক বিপর্যয়ের কথা সমালোচকরা বারবার বলছিলেন, তা কাটিয়ে ওঠা বিএনপির জন্য কতটা সময় সাপেক্ষ হবে? বিগত 18 মাসে পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তির উত্থান এবং তাদের ভারত বিদ্বেষী যে মনোভাব আমরা দেখেছি, তার ফলে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের যে একটা অবনতি হয়েছিল, তা কি রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব? দীর্ঘ অস্থিরতায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বিনিয়োগের পরিবেশ যে চির ধরেছে, তা মেরামত করাই হবে নতুন সরকারের প্রথম অগ্নি পরীক্ষা। কিন্তু ধ্বংসস্তূপ থেকে সুশাসন ফেরানো কি কেবল রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে, নাকি অন্যান্য বিষয় রয়েছে? নয়াদিল্লি সবসময় বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং অসাম্প্রদায়িক সরকারে দেখতে আগ্রহী। বিগত ১.৫ বছরে ভারত বিরোধী যে ক্যাম্পেইন চলেছে এবং উগ্রবাদীরা যেভাবে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করেছে, তা কি বিএনপির নতুন নেতৃত্ব কূটনৈতিক বিচক্ষণতা দিয়ে প্রশমিত করতে পারবে? এখন দক্ষিণ এশিয়ার ভারতের অকৃত্রিম বন্ধু হিসেবে বাংলাদেশ কি আবার তার পুরনো অবস্থানে ফিরবে? বর্তমানে দক্ষিণ এশিয়ার কেবল ভারত বা পাকিস্তানের প্রভাব বলয় নয়, বরং এখানে চীন এবং আমেরিকারও কৌশলগত স্বার্থ প্রবলভাবে দেখা যাচ্ছে। এই ত্রিমুখী চাপের মধ্যে বাংলাদেশ কি একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারবে? বাংলাদেশের সাধারণ মানুষ চায় শান্তি এবং উন্নয়ন, কিন্তু উগ্রবাদের যে আধিপত্য গত ১.৫ বছরে মাথাচাড়া দিয়েছিল, বিশেষ করে মব জাস্টিসের নামে, তা শিকড় উপড়ে ফেলা কি খুব সহজ হবে, নাকি বিএনপিকে তাদের মিত্রদের সামলাতেই হিমশিম খেতে হবে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নির্বাচনোত্তর বাংলাদেশের মূল চ্যালেঞ্জ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন বাংলাদেশ বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর হারাধন সাহা, এবং নমস্কার, রয়েছেন চীনা ভাষায় ও আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ দেবাশিস চক্রবর্তী। নমস্কার। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। হারাধন বাবু, গত ১.৫ বছরে এই রাজনৈতিক অস্থিরতার পর আপনার দৃষ্টিতে এই নতুন বাংলাদেশ কি সত্যিকারের অর্থে একটা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে এখন, নাকি এই পরিবর্তন কেবল একটি বিশেষ রাজনৈতিক শূন্যতা পূরণের চেষ্টা বলে আপনি মনে করেন? নমস্কার। বহু প্রতীক্ষার একটা অবসান ঘটল। আমরা বিশ্ববাসী তাকিয়েছিল বাংলাদেশের যে একটা অস্থির পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে কবে আমরা মুক্তি পাব, বা বাংলাদেশের জনগণ সেখান থেকে কিভাবে তাদের যে মৌলিক চাহিদা থেকে শুরু করে যে মৌলিক যে কতগুলো দাবি দাওয়া আছে সেগুলো পূরণ করতে পারবে, বিশেষ করে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গঠন, এই যে বিষয়গুলো, এগুলো কিভাবে তারা পেতে পারে, যার একটা প্রতীক্ষা ছিল, যার এই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটল। নবনির্বাচিত সরকার, যার প্রধান তারেক রহমান, এবং এই তারেক রহমান এমন একটা ঘরের বা পরিবারের লোক, এবং সেই উনি কিন্তু রাজনৈতিক ছত্রছায়ে বড় হয়েছেন, কেননা ওনার পিতা বা ওনার মাতা দুজনে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে তারা কিন্তু কাজ করেছেন, এবং নিরাপত্তাজনিত কারণে উনি কিছুদিন বাইরে থাকলেও উনি কিন্তু রাজনীতির বা তার যে দল, বিশেষ করে বিএনপি, সেই দলের কিন্তু বাইরে থেকে যে নেতৃত্ব দানটা সেটা কিন্তু করে গেছিলেন। আচ্ছা, যার কারণে হয়তো বা দেশে ওনাদের যে বিএনপির যে সচিব ফখরুল আহমেদ, উনি হয়তো সেখানে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বাইরে থেকে নেতৃত্বটা কিন্তু তারেক রহমানও, বিশেষ করে যখন খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েন, তারপর থেকে উনি কিন্তু এই কাজটা করছিলেন। যার ফলে বাংলাদেশের বিএনপির যে নেতৃত্ব, তাদের কাছে কিন্তু তারেক রহমান যে একেবারে সম্পূর্ণ একটা নতুন মুখ তা কিন্তু নয়। সেদিক দিয়ে দলের কাছে বা পরবর্তী সময়ে দলের নেতৃত্বরাও অনেকে ২-৪ জন হয়তো অসন্তুষ্ট থাকলেও তারা কিন্তু মেনে নিয়েছেন, এবং তার নেতৃত্বে কিন্তু
বাংলাদেশে সরকার হয়েছে বা নির্বাচন হয়েছে, নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে উনি কিন্তু রাষ্ট্রপ্রধান হয়েছেন। এবং এই রাষ্ট্রপ্রধান হওয়ার পর আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম, দীর্ঘ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি দুজন বিশেষ করে মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, যারা একে পরপর কিন্তু তারা এই মহিলাদের দ্বারা পরিচালিত যে রাষ্ট্রপ্রধান সেখান থেকে কিন্তু ওনারা বেরিয়ে এসছেন। সুতরাং এবং এই তারেক রহমান উনি দীর্ঘদিন বাইরে থাকলেও বাংলাদেশের যে মাটির যে গন্ধ বা বাংলাদেশের যে মানুষের যে পাস সেটা কিন্তু উনি নির্বাচনের প্রাক্কালে উনি কিন্তু অনেকটা সেটা কিন্তু বুঝতে পেরে উনি সেভাবে তার বিভিন্ন জনসভাগুলোতে তার যে ভাষণ বা আলোচনাগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং একেবারে সম্পূর্ণ একটা অপরিবেশ বা অপরিচিত পরিবেশে তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান হয়েছেন তা কিন্তু নয়। আর যে প্রেক্ষাপটে উনি দাঁড়িয়ে আজকে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসাবেও আমরা কিন্তু ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। কেননা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সে নির্বাচনটা কিন্তু গণতান্ত্রিক এবং ভারতবর্ষের যে রাজনীতির যে নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত যে মানে ইলেকশনের যে প্রসেস, এবং সে বাংলাদেশ বলুন নেপাল বলুন তারা কিন্তু সংবিধানে কিন্তু সেই প্রসেসটাকে কিন্তু তারা অ্যাডপ্ট করেছে বা গ্রহণ করেছে এবং সেই পদ্ধতিতে কিন্তু বাংলাদেশের নির্বাচন হয়েছে। ইউনূসের সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন উনি, মানে ওই সময়ে অনেক রাজনৈতিক মানে নির্বাচনের প্রাক্কালে অনেক রাজনৈতিক হিংসা, খুন বা ভোট লুটতরাজ এগুলো হয়েছে। হলেও মানে তার পরবর্তী পরেও আমরা বলবো যে একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পর যেখানে হয়তো 60% ভোটের মতো ভোট সেখানে কাস্টিং হয়েছে, একটা ব্যাপক অংশের মানুষ কিন্তু সেখানে হয়তো ভোট দেননি। এখানে হয়তো কিছু অংশের মানুষ ভোট না দেওয়ার পেছনে কাজ করছে বাংলাদেশের চিরাচরিত যে রাজনৈতিক দলগুলো ছিল তার মধ্যে একটা বড় রাজনৈতিক দল যারা কিন্তু এই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেনি এবং সেটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হোক, মানে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা কখনোই কাম্য নয়, কিন্তু সেটা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ছিলেন ওনার ব্যক্তিগত কতগুলো এজেন্ডা থাকার কারণে উনি কিন্তু সেই কাজটা তারপরেও কিন্তু প্রভাবিত করে উনি প্রয়োগ করে দিয়েছেন। না হ্যাঁ একদম, এখন প্রশ্নটা সেটা মানে যেটা হয়ে গেছে সেটা তো অবশ্যই সবাই জানে, কিন্তু যেটা আমরা জানতে চাইছিলাম যে এই যে মানে এই পরিবর্তনটা হলো সেটা আপনার কি মনে হয়, এই পরিবর্তনটা কি একটা মানে বিশেষ রাজনৈতিক মানে শূন্যতা পূরণের চেষ্টা হলো, নাকি বিগত 1.5 বছর যে অস্থিরতা চলছিল বাংলাদেশে বা তার পূর্ব থেকে যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছিল কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনের নাম করে মেটিকুলাসলি ডিজাইনড বলা হয়েছিল এই আন্দোলনটাকে, এবং তার ফলে অন্তর্বর্তী সরকারের 1.5 বছর এই সময়টা কি পরিবর্তন হবে বলে মনে হয়? না, আমি এই জায়গাতে আমি বলতে একটু পরে মানে বলতে চাইছিলাম যে বাংলাদেশের যে পরিবর্তনটা এখন এসছে এবং উনি ইদানিং কালে 1 সপ্তাহের মধ্যে ওনার কতগুলো যে কথাবার্তা বা ওনার যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের যে ওনাকে যে শুভেচ্ছা বার্তা, তার পাশাপাশি শুভেচ্ছা বার্তার বিনিময়ে বা বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধিরা যখন ওখানে যান সেখানে যাওয়ার পর ওনাদের সঙ্গে যে কথাবার্তা সেখানে কিন্তু উনি কিছু কিছু ক্ষেত্রে একটা ম্যাচুরিটি বা পরিণতির ছাপ দেখাচ্ছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করব যে উনি হয়তো একটা চেষ্টা করবেন যে এই জায়গা থেকে উঠে আসা, কিন্তু এখনো আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো না, 1 সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না উনি পাকিস্তানপন্থী মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশের যে একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটাকে পুরোটাকে উনি নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। ওকে, আসবো আমরা ওনার চ্যালেঞ্জ কতগুলো এবং কি কি কোন কোন বিশেষ জায়গাগুলোতে চ্যালেঞ্জ থাকবে ওনার, সেটা আমরা আলোচনা করব। দেবেশবাবু, এই যে বিএনপি রাষ্ট্র সংস্কারে মানে নির্বাচনের আগে 31 দফার কথা মানে বলছিল, এখন তবে জনমনে একটা বড় প্রশ্ন আছে যে নির্বাচনের বড় ব্যবধানে জয়লাভ করে তারা কি সত্যি ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা বিচার বিভাগ বা পুলিশ প্রশাসনের এই আমূল সংস্কারগুলো বাস্তবায়ন করবে, নাকি তারা কেবল পূর্ববর্তী সরকারের শাসন কাঠামোর সুবিধাই মানে ভোগ করবে? এই ক্ষমতা বনাম সংস্কার, এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবে? মানে ধরুন এই যে বারবার এখন বাংলাদেশে বিগত 1.5 বছর ধরে আমরা সংস্কার সংস্কার শুনেছি, সেই সংস্কারে কি আদৌ মনোনিবেশ করবে বিএনপি? নমস্কার আপনাকে, আপনার দর্শকদেরও নমস্কার। দেখুন, বাংলাদেশে সাম্প্রতিককালে যা ঘটেছে সেটা আমরা সংবাদপত্রের মাধ্যমে বা ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিদিনই লক্ষ্য করেছি
বাংলাদেশের ব্যাপারে আমরা একটু সচেতন এই কারণে যে বাংলাদেশ ভারতের পূর্ববর্তী একটি রাষ্ট্র, যার সাথে ভারতের একটা দীর্ঘ বর্ডার আছে। তো ওখানে যদি অস্থিতিশীল অবস্থা থাকে তাহলে ভারতের জন্য এটা বিপজ্জনক হতে পারে। একদম। দেখুন, বাংলাদেশের যে ঘটনাটা সেটা ভূ রাজনৈতিক যা খেলা হয় তারই একটা অঙ্গ। সেটা এর আগে আমরা আলোচনা করেছেন আপনি। হ্যাঁ, মিডল ইস্ট এশিয়াতে যা হয়েছে, আপনি দেখুন ল্যাটিন আমেরিকাতে, ভেনেজুয়েলাতে যেটা হয়েছে, এগুলোতে বোঝা যায় যে ওখানে একটা এরকম একটা পরাশক্তির চাল ছিল। নয়তো একটি সেটা মানে এখন আপনি বলবেন যে এটা কেন বলছি, দেখুন আওয়ামী লীগ যখন সরকারে এসেছিল সে যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমেই তো এসেছিল। তো হঠাৎ করে কোটা আন্দোলন, তারপর গভর্নমেন্টকে উৎখাত করা, তারপরে সেই ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার হয়ে এলেন নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস। উনি সেটা আমেরিকায় গিয়ে বললেনও যে এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল। তো এগুলো পুরোপুরি সাজানো ছিল, এগুলো সব প্ল্যান্টেড ছিল। তো এই প্ল্যান্টেড ব্যাপারে মানে কি এগুলো ম্যাচ ফিক্স বলা যেতে পারে। তো এটা থেকে আপনি কতটা আশাবাদী আমরা হতে পারবো সেটা অনেক প্রশ্ন আছে। কিন্তু বর্তমান সময় যেটা হলো যে আপনি যদি বলেন যে সংস্কার বা এগুলো, দেখুন এগুলো সব বলছে। মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের একটা মিটিং হয়েছিল লন্ডনে খুব সম্ভবত, সেখানে ওরা আলোচনা করেছিল। সেই আলোচনার সাপেক্ষে এবং আমেরিকা বা অন্যান্যদের সহায়তায় তারেক জি মানে ফেরত আসে বাংলাদেশে। তারপর উনার মার মৃত্যু হয়, তারপর ধীরে ধীরে মানে এগুলো সব মনে হচ্ছে যে পার্ট অফ গেম। ওকে। তো আমি খুব একটা আশাবাদী নয়, কারণ আশাবাদী হতাম যদি সবগুলো দল মানে যেটা ভারত বা পশ্চিমা অন্তর্ভুক্তিকরণ সেটা হলে তাও একটা কথা ছিল। এখন একটা অদ্ভুত ব্যাপার দেখাচ্ছে, তারেক জিয়াকে বসানো হলো, তারেক জিয়া এখন চেষ্টা করবে, তার ফেস লসেরও ব্যাপার আছে। সাধারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট কশাস, তারা কতটা মেনে নেবে, তাদেরকেও শান্ত রাখতে হবে। জামাত এনসিপির চাপ থাকবে, এগুলো সব সামলে কতটা কি করতে পারে আমার একটু ডাউট আছে। ওকে, এখন আসবো আপনার কাছে আরেকবার। হারাধন বাবু, এই যে মানে আমরা যে 24-এ যে ছাত্র আন্দোলন আমরা দেখেছি, তার মূল চালিকা শক্তি ছিল সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। এখন যারা মানে প্রচলিত পারিবারিক রাজনীতি বা প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চেয়েছিল, এখন বিএনপি একটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দল হওয়া সত্ত্বেও এই নতুন প্রজন্মের মানে প্রত্যাশা বা আকাঙ্ক্ষাকে কতটা পূরণ করতে পারবে বলে আপনি মনে করেন? না, দেখুন, মানে নতুন যে সরকারটা হলো, আপনার এই যে দীর্ঘ 1.5 বছর ধরে যে ছাত্র আন্দোলন আমরা দেখেছিলাম, বিশেষ করে তার পেছনে সামনে ছাত্র থাকলেও পরবর্তী সময়ে ছাত্ররা কিন্তু আর সেখানে ছিল না। এবং পেছন থেকে কারা ইন্ধন দিয়েছে, কারা তাদেরকে পুনরায় নিয়ন্ত্রণ করেছে, সেটা আমরা প্রত্যেকে কম বেশ জানা আছে। সুতরাং তারা কিন্তু মানে একেবারে কখনোই তারা চুপচাপ বসে থাকবে না। যদি তখন, কেন বাংলাদেশের জনগণের মধ্যে একটা মনোভাব তৈরি করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল যে সেটা হচ্ছে ভারত বিরোধী। সুতরাং এই ভারত বিরোধী মনোভাব তৈরি করে দেওয়ার জন্য এই জামাতপন্থী বা পাকিস্তানপন্থী যারা আছেন তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন। আর ভারত এখানে আপনার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের তরফ থেকে আমরা দেখেছি, মানে পরপর আমরা লক্ষ্য করলাম, এখানে ভারতের তরফ থেকে সবসময় কিন্তু একটা সহযোগিতামূলক মানে মেসেজ বা বার্তা কিন্তু সেখানে দেওয়া হয়েছে। সেটা তারেক রহমানের মা মারা যাওয়ার পরে আমাদের এখান থেকে জয়শঙ্কর নিজে গিয়েছেন আমাদের, উনি গিয়ে সেখানে দেখা করে তারেক রহমানের সঙ্গে দেখা করে সহানুভূতি দেখিয়েছেন এবং ভারতের বার্তা পৌঁছে দিয়েছেন। বা ওনার সরকার যখন প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি শপথ নেবেন, আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন উপস্তরের নেতৃত্বকে সেখানে পাঠিয়েছেন। আমাদের স্পিকার
স্পিকারকে পাঠিয়েছেন এবং উনিও পরবর্তী সময়ে তারেক রহমানের সঙ্গে কথাবার্তা বলে ভারতবর্ষের যে বার্তা সেটা দেওয়ার চেষ্টা করেছেন, বা পরবর্তীকালে ভারতীয় হাইকমিশনার বা বিভিন্ন রকমের পররাষ্ট্র বিষয়ক যারা ব্যক্তিরা আছেন, রণদীপ জয়সওয়াল থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সেই বার্তাটা দিচ্ছেন। অর্থাৎ ভারতের দিক থেকে এখানে কৌশলগত একটা বিষয় থাকবেই। কেননা ভারত, উনি যে কথাটা বলছিলেন, দেবাশিস বাবু যে কথাটা বলছিলেন, যে পার্শ্ববর্তী বাড়িতে যদি সেখানে আগুন জ্বলে তাহলে আমার বাড়িটাও কিন্তু কখনোই সেখানে কিন্তু মানে সেফ সাইডে থাকতে পারে না। তো যার জন্য ভারত সবসময় চাইবে, আর ভারতবর্ষের এটা চিরাচরিত ঐতিহ্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো বা সদ্ভাব বজায় রাখার জন্য। তো দুর্ভাগ্য হলেও এটা সত্যি, কিন্তু ভারতবর্ষের নেবারিং কান্ট্রিগুলির সঙ্গে ভারতবর্ষের এই সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় আছে বলে আমরা মনে করতে পারছি না এই মুহূর্তে বর্তমানে। কিন্তু বাংলাদেশের আপনি যে কথাটা বলছিলেন যে জামাতপন্থী বা ছাত্র নেতারা বা ছাত্ররা তারা কিন্তু সুযোগ পেলে কিন্তু সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করবেন। আবার এখানে একটা বিশাল অংশের জনগণ যারা ভোট দানে বিরত ছিলেন তারাও তো দীর্ঘদিন যাবৎ এই সরকারের অপোজিশনে ছিলেন না। সুতরাং তারা যে সম্পূর্ণভাবে এই সরকারকে সমর্থন করবে এটাও কিন্তু নয়। এবং আমরা আজকে 2-1 দিনের মধ্যে লক্ষ্য করছি বাংলাদেশের কিছু কিছু এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তাদের কিন্তু বিভিন্ন অফিস টফিসগুলো তারা কিন্তু খোলার জন্য চেষ্টা করছেন। তার মানে কি তারাও আস্তে আস্তে তারা এখানে কিন্তু একটা নিজস্ব একটা ভিত যেটা আছে এটাকে ধরে রাখার জন্য বা এটাকে সম্প্রসারণ করার জন্য তারা কিন্তু সেখানে চেষ্টা করবেন। সুতরাং এখানে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী আছেন, একদিক দিয়ে আপনার জামাতপন্থী বা পাকিস্তানপন্থী যে একটা সবসময় তার উপর প্রেসার থাকবে, আবার একটা বিশাল অংশের জনগণ যারা ভোট দেয়নি যাদের মধ্যে খুব অসন্তুষ্ট তারাও একটা ক্ষোভ থাকবে। আবার এখানে ভূ রাজনীতির যে কথাটা বলছিলেন যে আজকে আমাদের বিশ্ব রাজনীতিতে যারা উন্নত রাষ্ট্রগুলো যেভাবে ছোট ছোট রাষ্ট্রগুলোকে যেভাবে তারা কুক্ষিগত করা, তাদেরকে ব্যবহার করার যে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, এটাও কিন্তু সেখানে থাকবে। সুতরাং তারেক রহমান অত্যন্ত মসৃণভাবে সুন্দরভাবে সবকিছু সামনে নেবেন এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু ভারতের দিক থেকে অবশ্যই চ্যালেঞ্জের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। ঠিক, ভারতের দিক থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আরো অন্যান্য বিষয়গুলো আছে, আমরা সে বিষয় নিয়ে আসবো। আমরা কিন্তু আপনার কি মনে হয় এই যে বিশেষ করে তরুণদের যে বা জেন জি যাদেরকে বলা হচ্ছে, আমরা গোটা দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রেই দেখছি এখন এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা চললো এবং যেভাবে সেখানে শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে কবি, লেখক, সাহিত্যিক, শিল্পীদের যেভাবে এই 1.5 বছর যেভাবে হেনস্থা করা হলো, সংখ্যালঘুদের যেভাবে হেনস্থা করা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তরুণদের প্রত্যাশা বা তাদের যে সংস্কার, তাদের যে ভাষা, সংস্কারের যে ভাষা, সেটাকে বিএনপি কতটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করেন, বা তাদের কাছে তাদের কি প্রত্যাশা থাকবে না বিএনপির ওপর সেই সংস্কারে? বিএনপি যেহেতু নির্বাচিত হয়ে ক্ষমতায় এসছেন এবং বিএনপি পার্টির এখন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া, তো যে কোনো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তো বসেছে না, তো ওরা তো চাইবে যে এই যে চ্যালেঞ্জগুলো আছে, আপনি যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, সেগুলোকে কি করে ঠিক করে কাটিয়ে ওঠা যায়। তবে আপনি যেটা বলছিলেন ছাত্র আন্দোলন, আমি সেটাতে একমত নই। কেন, ইনিশিয়ালি সেটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র শিক্ষকরা সিদ্ধির জন্য ওদেরকে অযৌক্তিকও বলা যাবে না। একটা নির্বাচিত সরকারের কাছে সবাই মানে আশা করবে যে এই সংস্কারগুলো যাতে করা হয়। যেমন এখন দেখা যাচ্ছে যে কর্মচারীদের ডিএ নিয়ে, পে স্কেল নিয়ে ওখানে একটা আন্দোলন হচ্ছে। কোটা ব্যাপারটা, যেটা কোটার সিস্টেম যেটা আছে ওটা থেকে বেরিয়ে আসার জন্য বলছে। দেখুন, প্রত্যেকটা দেশই কম বেশি অনেক ধরনের ইস্যু থাকে। যখন একটা পার্টি ক্ষমতায় দীর্ঘদিন থাকে, সে যেমন ভালো কাজ করে, সে তার মানে লুফলু কিছু থাকে। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ যখন সরকারে ছিল গত 15 বছরে কিন্তু করাপশন যেমন ছিল, বাংলাদেশে কিন্তু উন্নয়নও হয়েছে। একটা স্লথ অর্থনীতি থেকে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে এসে ওরা কিন্তু বৈদেশিক বাণিজ্যে কিন্তু একটা স্থান দখল করে নিয়েছিল। এবং আপনি হয়তো খেয়াল করেছেন একটা সময় আমাদের যে বিশ্বব্যাপী পশ্চিমা দেশগুলো যেমন ইন্ডেক্স বের করে, হ্যাপিনেস ইন্ডেক্স বা এগুলোতে বাংলাদেশের তালিকা কিন্তু আমাদের উপরে ছিল।
ভালো স্থান ছিল বাংলাদেশে। হ্যাঁ, ভালো স্থান ছিল। মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে যা ঘটেছে, অ্যাকচুয়ালি বাংলাদেশিরা একটু আবেগপ্রবণ, হুজুগে, এবং কে কি বললো কি, কারণ ওদের চ্যানেলগুলো দেখলে বোঝা যায় ওরা যে ধরনের আলোচনা বা ডিবেট বা বিতর্কে ওরা মানে করেন আর কি, ওদের ওই বিতর্কগুলো দেখলে বোঝা যায় যে ওদের মধ্যে গভীরতা কতটা আছে। যাই হোক, আমি কাউকে খাটো করে বলতে চাই না, তারেক রহমানের কাছে এগুলো প্রত্যাশা আছে সাধারণ বাংলাদেশিদের, এবং উনি চেষ্টা করবেন। এক্ষুনি বলার সময় আসেনি উনি সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবেন কিনা। দেবাশবাবু, এখানে আপনি যেটা বলছেন যে আপনি গভীরতার কথাটা যখন বললেন, আপনি এখান থেকে একটা কথা উঠে আসে, এই যে বিগত 1.5 বছর ধরে যে একটা ন্যারেটিভ চলছিল মুক্তিযুদ্ধের যে চেতনাটাকে, সেটাকে ভুলিয়ে দেবার যে একটা পরিকল্পনা চলছিল বা দেখেছি আমরা, এখন বিএনপির মতো একটা দল যাদের রুট মুক্তিযুদ্ধের সঙ্গে মানে জড়িয়ে আছে, এই জায়গাটাকে কি আবার ফিরে পেতে বিএনপি সাহায্য করবে বা বিএনপি উদ্যোগ নেবে নাকি? কারণ গতকাল আমরা কিন্তু খুব 21শে ফেব্রুয়ারি মহান 21কে, অমর 21কে কিন্তু আমরা দেখেছি পুনরায় সে আগের মতো করে পালন করতে বাংলাদেশে। তো এই জায়গাটা আপনার কি মনে হয়, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, এটা কি তাহলে একটা বাধাপ্রাপ্ত হলো? তাহলে দেখুন, 21শে ফেব্রুয়ারি প্রতি বছরই বাংলাদেশে তথা আমাদের ভারতবর্ষ ভাষা দিবস হিসেবে পালন করা হয়। সেই যে শিক্ষা বিপ্লব বা ভাষা বিপ্লব, শিক্ষা নয় ভাষা বিপ্লব হয়েছিল, এই ভাষা বিপ্লবের দ্বারা যে একটা দেশে একটা নতুন দেশ তৈরি হতে পারে, সে আমাদের এই ভাষা দিবসই তার প্রমাণ। এখন সেই ভাষা দিবসটা শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, সেটা এখন আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পরিচিতি পেয়েছে, এবং প্রত্যেকটা মানে শুধু বাংলা ভাষী হতে হবে না, প্রত্যেকের মাতৃভাষা দিবস সেদিন পালন করে। যাই হোক, এবার এই দিবসটা কিন্তু বাংলাদেশে বরাবরই খুব উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। শুধুমাত্র গত বছরই এটা ব্যতিক্রম ছিল, সেরকম ভাবে পালন করা হয়নি। তো আপনি আরো লক্ষ্য করেছেন যারা এই ভাষা আন্দোলনের বিরোধী ছিল, সেই জামায়াতের আমিরও কালকে মানে এসছিলেন, এবং উনি বলেছেন যেহেতু আমি বিরোধী দলের নেতা, আমার মানে বিরোধী দলের নেতা হিসাবে আমার আসা দরকার ছিল, তাই আমি এসেছি। ওরা কিন্তু এখনো বেরোতে পারেনি। না, তাহলে এই মুক্তিযুদ্ধের যে মানে চেতনাটাকে মানে ভুলিয়ে দেওয়ার বা মুক্তিযুদ্ধের চেতনাটাকে অস্বীকার করার যে একটা প্রবণতা দেখা যাচ্ছিল, সেটা তাহলে আস্তে আস্তে না, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা অব্যাহত থাকবে। বাংলাদেশি সাধারণ বাংলাদেশিরা যারা দেশকে ভালোবাসে, তারা যতদিন ওরা দেশকে ভালোবাসবে ততদিন মুক্তিযোদ্ধাদের অবদান ওরা কখনো ভুলতে পারবে না। মাঝে কিছু পাকিস্তান প্রেমীরা এরা এসে এখানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছিল, কোথায় কিছু করতে পারলো কি? পারলো না। তো সুতরাং আপনি বাংলাদেশবাসীদের উপর ভরসা রাখতে পারেন যে ওরা মুক্তিযুদ্ধের চেতনায় ওরা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে ওরা আরো এগিয়ে যাবে। ওকে, হারাধন বাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে মুক্তিযোদ্ধা চেতনাটাকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যেভাবে রবি ঠাকুরের কবিতাকে অস্বীকার করা হয়েছিল, বা যেভাবে রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে অস্বীকার করতে শুরু করেছিল একটা শ্রেণী, সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ খুব দ্রুত ফিরে আসবে? দেখুন, মুক্তিযুদ্ধটার সঙ্গে মূল শিখর কিন্তু এটা মূল শিখরের পর্যায়ে চলে গেছে এটা। সুতরাং যার রুট এত গভীরে রয়েছে সেটাকে ভুলিয়ে দেওয়া এটা এত সহজ কাজ হবে না, এটা আমি মনে করছি। আচ্ছা, কেননা বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং এই দেশ রাষ্ট্রের উৎপত্তি, তার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক বা ভারতবর্ষের অবদান, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো মানে আজকে নতুন করে কিছু একটা মানে দমকা হাওয়া এলো, হাওয়া এসে পুরোটাকে ছারখার করে দেবে, এটা আমি এটার সঙ্গে সহমত নই। এবং যার জন্য আজকে এই যে জামাতের যে মানে বিরোধী দলের নেতা হিসাবে যে উনি যে এসছেন, ওনারও আসার পেছনে কিন্তু একটা কাজ করছে, ওনাদেরও অবস্থানটা, ওনারা কিন্তু আপনি যদি একটু সাইকোলজিক্যালি দেখেন তাহলে দেখবেন ওনাদের মধ্যেও কিন্তু একটা অস্থিরতা বা ওনাদের যে একটা অ্যাকসেপ্টেবিলিটি, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে। এবং যার জন্য ওনাদের অবস্থানটাকেও যাতে দৃঢ় করা যায় বা একটু মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, তারও কিন্তু একটা বার্তা আছে এখানে। সুতরাং এই যে মুক্তিযোদ্ধা বা বাংলাদেশের চেতনা বা ভাষা আন্দোলন, একটা রাষ্ট্রের উৎপত্তি বা ভারতবর্ষের অবদান, ভারতবর্ষের সেখানে এত মানে পাশে থেকে মানে বাংলাদেশের উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলি এটা বাংলাদেশের জনগণ, বিশেষ করে যারা
মানে ওই 57 কিছু লোক ছাড়া বা পাকিস্তানপন্থী কিছু লোক ছাড়া এরা বাকিরা কিন্তু এটা কখনোই ভুলবে না এবং ভুলতে পারে না। এবং কেউ যদি সেখানে আঘাত করার চেষ্টা করে, আমার মনে হয় সময় সেটা বলবে, তো সেটাকে উপযুক্ত জবাব দিয়ে দেবে। ওকে, এখন একটা জিনিস হচ্ছে যে 5ই আগস্ট মানে 2024 সালে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা এবং মন্দির ভাঙচুরের যে ঘটনা, সেটা আন্তর্জাতিক মহলেও কিন্তু বেশ আলোচিত হয়েছে। এখন যদিও অনেক ক্ষেত্রে এগুলোকে রাজনৈতিক মানে প্রতিহিংসা বলা হয়েছে বা রাজনৈতিক প্রতিহিংসা বলে সেটাকে উপস্থাপনা করা হয়েছে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানে ওপর যে নির্যাতন হয়েছে সেটা প্রমাণিত। এখন সেই ধরনের মানে নিরাপত্তায় কি সংখ্যালঘুরা এখনো ভুগবে বলে মনে করেন? নতুন সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের কি মানে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, এটা কি মনে করেন? দেখুন, ইতিহাস কি বলছে। ইতিহাস বলছে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বা তখন বাংলাদেশে যে সংখ্যালঘুদের যে পার্সেন্টেজ বা শতকরা হার ছিল, সেই 21 থেকে 22% বলুন বা 23% বলুন, সেটা এখন এসে কোথায় দাঁড়িয়েছে? 7% কেউ বলছে, কেউ বলছে 8%, কেউ বলছে 4%, মানে 10-এর নিচে নেমে গেছে এটা। তার মানে কি, এটা ধারাবাহিকভাবে কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেটা যখন যে সরকারে থাকুক না কেন, হয়তো কম হয়েছে বা বেশি হয়েছে, কিন্তু যখন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ছিল তখন হয়তো বিষয়গুলোকে সরকারের কানে নিয়ে গেলে বা সরকারের নজরে গেলে সেগুলো হয়তো শোনা হতো বা সেগুলোকে নিয়ে হয়তো উপযুক্ত প্রেসক্রিপশন দেওয়া হতো। কিন্তু অন্যান্য সময়গুলোতে কিন্তু কম বেশি হয়নি তা কিন্তু আমরা বলবো না, হয়েছে। এবং এখন যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়েছে এবং এখানেও যে আপনি এই সংখ্যালঘুদের, যদিও চিন্ময় প্রভুর মুক্তির বিষয়টা আজকে সামনে চলে এসছে আমাদের কাছে, কিন্তু চলে আসলেও এগুলো হচ্ছে গিয়ে মানে সাময়িকভাবে সংখ্যালঘুদের কাছে হয়তো একটা বার্তা, কিন্তু তার যে স্থিতিশীল বা একটা স্থায়ী রূপ দেওয়া যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টা, এটা কিন্তু আমরা এত তাড়াতাড়ি বলতে পারবো না। তারেক রহমানের মন্ত্রিসভায় সংখ্যালঘুদের স্থান পাওয়াও কি একটা ইঙ্গিত নয়? মানে ইঙ্গিত, আমি তো বলছি যে চিন্ময় প্রভুর মুক্তিদান বা ওনার যে আজকে মুক্তিদানের ব্যাপারটা এসছে বা একজন সংখ্যালঘুদের থেকে মন্ত্রী করা হয়েছে, বা এই বিষয়গুলি হয়তো কিছু পদক্ষেপ নিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু যতই বলুন না কেন, আজকে আমাদের এখানে আমরা দাঁড়িয়ে বসে আছি, সরকার এখান থেকে পরিচালিত হচ্ছে। আজকে যদি মনে করো রৈশাবাড়িতে বা শিলাইছড়িতে যদি কোনো একটা কিছু ঘটনা ঘটে থাকে, এটা ঘটনা তো ঘটে যাবে, পরবর্তী সময়ে হয়তো দেখবেন যে হয়তো তার জন্য হয়তো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু একটা করা হয়েছে, কিন্তু ঘটনা ঘটে গেল। এইভাবে কিন্তু বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার, তাদের উপর মানে নিপীড়ন, তাদের মানে মহিলাদের উপর অত্যাচার, এগুলি কিন্তু ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে কিন্তু কম এবং বেশি কিন্তু হয়ে আসছে। সুতরাং এখনো আমরা, আপনি বলছেন তাহলে সেই ধারাবাহিকতা এখনো কম বেশি থেকে যেতেই পারে, এখনো থেকে যেতে পারে। আমি এখনো আমি অতটুকু আমি ওনাদেরকে সার্টিফিকেট দেওয়ার মতো অবস্থা হয়নি, এরকম এক দুটা বিক্ষিপ্ত সিদ্ধান্ত প্রেক্ষিতে আর কি। দেবাশিস, আপনার কি মনে হয় একই বিষয়ে? দেখুন, সংখ্যালঘু নির্যাতন যখন 1947 ভারত বিভাজন হয়েছিল, তারপর থেকে কিন্তু পাকিস্তান এবং তৎকালীন পূর্ববঙ্গে কিন্তু সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়। সেটা ইতিহাস সাক্ষী। পরবর্তী সময়ে 71-এর মুক্তিযুদ্ধ, সেখানেও তারপরেও কিন্তু খুব একটা ব্যতিক্রম দেখা যায়নি। 1947-এ তখন ছিল সংখ্যালঘুদের আপনার শতকরা 27 জন, 27% হিন্দু ছিলেন। আচ্ছা, এখন কমতে কমতে ওই যেটা হচ্ছে যে এটা এখন 7%, 8%, হোয়াট এভার ইট ইজ। তো বাংলাদেশে যেহেতু মুসলিম প্রধান দেশ বা পাকিস্তানে মুসলিম প্রধান দেশ, ওখানে কিন্তু একটা সংখ্যালঘুদের সাপ্রেস করার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা গেছে। আপনি এখন এই বর্তমান সরকারের কাছেও খুব একটা বেশি আশা করবেন না, কারণ এমন নয় যে আওয়ামী লীগের সরকারের সময় হিন্দু মন্দির ভাঙেনি বা মূর্তি ভাঙেনি, এমন নয়। কিন্তু হারাধন বাবু যেটা বললেন যে তৎকালীন সময়ে হাসিনা, প্রধানমন্ত্রী হাসিনার কাছে যদি খবরটা যেত, তখন তিনি তাৎক্ষণিক হয়তো বা কিছু ব্যবস্থা নিতেন। কিন্তু হিন্দু বিদ্বেষী যে মানসিকতাটা বাংলাদেশে কিন্তু একদিন এটা গড়ে ওঠেনি, এবং এটার পেছনে আরো অনেক কারণ আছে, সেগুলো
নিয়ে আলোচনা করতে গেলে আজকের আপনার সময় পুরো পেরিয়ে যাবে। তো বর্তমান সময়ে আপনি যেটা বলছেন যে আপনি এখন হিন্দু একজন মন্ত্রী বানিয়েছে বা বুদ্ধিস্ট একজন মন্ত্রী বানিয়েছে, সেটা নিয়ে আপনি খুব একটা বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই, কারণ আওয়ামী লীগের সরকারের সময়ও কিন্তু হিন্দু মন্ত্রী ছিল। আপনি কি খুব একটা বেশি কিছু দেখেছেন যে হিন্দুরা মন্ত্রী হলে খুব একটা? না, এখন আওয়ামী লীগের সময়ও কিন্তু মন্দির ভাঙা হয়েছে বা একদম, আমি সেটাই প্রতিমা বলতে ভাঙা চাইছি। হয়েছে, হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর নির্যাতন তো হয়েছে কম তো বেশি। বিশ্ববাসীর কাছে তারেক জিয়া একটা দেখাবার দরকার আছে যে আমি সবাইকে নিয়ে সরকার গঠন করেছি, তাতে যেমন মুসলমানরা আছে, সেখানে হিন্দু জনপ্রতিনিধি আছে, বুদ্ধিস্ট জনপ্রতিনিধি আছে, সেটা একটা দেখানোর একটা তো প্রক্রিয়া আমি বলবো। তো সেটা দেখে যদি আপনি খুব একটা আশাবাদী হন যে আগামী দিনে হিন্দুরা আর ওখানে নির্যাতিত হবে না, তাহলে এটা ঠিক হবে না। ওকে, খুব আশা জাগাচ্ছে না অবশ্যই আপনাদের এই কথা, যে হিন্দু বা হিন্দু নয় সংখ্যালঘুদের কথাই বলবো আমরা, যেভাবে বিগত কয়েক মাসে আমরা যেভাবে দেখেছি, বিশেষ করে এই নতুন বছরের এই চলতি বছরের প্রথম মাসে যেভাবে আমরা হিন্দুদের উপর যেভাবে নির্যাতন দেখেছি এবং হিন্দু মৃত্যু দেখেছি, তা অবশ্যই বন্ধ হোক, সেটা গোটা বিশ্ব থেকে সেটা দাবি উঠছিল। এখন দেখা যাক নতুন সরকার কি পদক্ষেপ নেয়। ওকে, আরাধন বাবু, এই যে ঢাকার সাথে আমরা একটু যদি অন্য পার্সপেক্টিভে আলোচনা করি, মানে বিএনপির যে অভ্যন্তরীণ যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তো অবশ্যই তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করবেন। এখন যদি বাইরে বহির্বিশ্বের সাথে আমরা যদি দেখি, ঢাকার সাথে বেজিং এর যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক এবং ইসলামাবাদের সাথে নতুন করে ভিসা ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি হতে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে। এখন এই পরিস্থিতিতে নতুন সরকার গঠনের পর দক্ষিণ এশিয়ার ভারতের যে মানে নেবারহুড ফার্স্ট পলিসি, সেটা কি কোনো ধরনের বড় একটা কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাবে বলে মনে করেন এই নতুন সরকার আমলে, নাকি সেটা এই নেবারহুড ফার্স্ট একই পলিসিতে একই থাকবে? না, একটা বিষয় আপনি হয়তো এর মধ্যে লক্ষ্য করেছেন, যখন তারেক জিয়া বা তারেক রহমানকে যখন প্রশ্ন করা হয়েছিল ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি, উনি কিন্তু একদম স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে কোনো একটা নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমরা আমাদের এই ভারতের মতো বর্ষের মতো রাষ্ট্রের সঙ্গে আমরা কখনোই আমাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারি না। এবং ভারতবর্ষের সঙ্গে কোন একটা নির্দিষ্ট বিষয় একটা এজেন্ডা হয়তো আছে, উনি হয়তো সেটা শেখ হাসিনার ব্যাপারটাই মানে তার ইঙ্গিত করে বলছিলেন। তার জন্য যে অন্যান্য যে বিষয়গুলো আছে, সেটা বাণিজ্য সংক্রান্ত বিষয় বলুন, সেটা আপনার গঙ্গার যে জলবন্টন চুক্তি বলুন, সেটা ফারাক্কা বাঁধের কথাই বলুন, সেটা আপনার নিরাপত্তা সংক্রান্ত বিষয় বলুন, বা আজকে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে বিভিন্ন বাণিজ্যিক যে আমদানি রপ্তানি গুলো ছিল, যেটা তো ধাক্কা খেয়েছে, বন্ধ হয়ে গেছে না, অনেকটা বন্ধ হয়ে গেছে, আমরা জানি সেটা। এবং সাম্প্রতিককালে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি এক সপ্তাহের মধ্যে, যেটা হচ্ছে যে ভিসা দেওয়ার যে ব্যবস্থাটা, এটাও কিন্তু মানে চালু অলরেডি তারা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ঘোষণাগুলির মধ্য দিয়ে নেবারিং কান্ট্রি, আপনি যে কথাটা বলছিলেন, আমি এই ব্যাপারে অন্তত 100% আশাবাদী নিয়ে বলবো, ভারতবর্ষের তরফ থেকে এই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ভাবাপন্ন এবং প্রগতিশীল সরকার যেটা গঠন করা হয়েছে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যাতে কাজ করে, তার জন্য ভারতের দিক থেকে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, সে ভারত কিন্তু সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতামূলক মানে মনোবৃত্তি নিয়ে কিন্তু সেখানে কাজ করবে। হয়তোবা আপনি বেজিং এর কথা বলছিলেন, বা হয়তো আমেরিকার কথা বলবেন, সেখানে হয়তো কৌশলগত কতগুলো বিষয় ভারতের দিক থেকেও থাকবে। এটা কিন্তু একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যখন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্ক তৈরি করতে যায়, তখন কিন্তু তাদের এই বিষয়গুলো কিন্তু ভাবতেই হয়। সেখানে আপনি বলছেন যে এই যে নেবারহুড ফার্স্ট পলিসি ভারতবর্ষে ছিল, সেটা ভারত বজায় রাখবে, সেটা অফকোর্স সেখানে কোনো ঘাটতি হবে না, সেখানে কোনো ঘাটতি হবে না। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। দেবাশিস বাবু, এই যে আমরা দেখছি কি গতকালই ট্রায়াল রান হলো এবং 28 তারিখ থেকে যে আগরতলা, ঢাকা, কলকাতা বাস সার্ভিস শুরু হচ্ছে, সেটা যেটা বন্ধ হয়ে গেছিল, এখন এমন ভাবে আমাদের এই যে রেল লাইন সার্ভিস বা এই মৈত্রী সেতু, এমন অনেকগুলো প্রকল্প আটকে রয়েছে, বা অনেক কিছু হয়তো বিগত 1.5 বছরে এই অস্থির বাংলাদেশে অনেক কিছু হয়নি। তো এগুলো কি আপনার এই মুহূর্তে মনে হয় যে মানে এই সম্পর্কগুলো আগের জায়গায় ফিরে আসবে? ভারত কি মানে বাংলাদেশের নীতিতে কোনো মানে কৌশলগত পুনর্বিবেচনা মানে করবে, নাকি আগের ধারাবাহিকতাই বজায় রাখবে বলে মনে করেন? দেখুন, ভারত অবশ্যই আগের মতোই যে সম্পর্কগুলো ছিল
সেই ধারাবাহিকতা বজায় রাখবে, কিন্তু সতর্কভাবে, সতর্কতা অবলম্বন করে করবে। আপনি সাম্প্রতিককালে আপনি দেখেছেন বাংলাদেশের বিভিন্ন আপনি বুদ্ধিজীবী বলুন, বাংলাদেশ সরকারের মোহাম্মদ ইউনূস বলুন, তৌহিদ হোসেন বলুন, বা আরো অনেকে, ওরা কথায় কথায় কিন্তু সেভেন সিস্টার বলতো। একদম সেভেন সিস্টার বলুক, আপত্তি নেই, সেটা বলতে পারতো। ভারতের যে 7টি রাজ্য আছে সেভেন সিস্টার, সেটা বলতে পারতো। এরা টেক্টফুলি সেটাকে অ্যাভয়েড করেছে, এবং ওদের যে মানে ইয়েটা ছিল, ইন্টেনশনটা ছিল যে, সেটা এখন পুরনো হয়ে গেছে, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলছি যে মানচিত্র ওরা দিয়ে এসেছিল চায়নার হাতে, বা যেগুলো বলেছিল যে উই আর দ্য ফাদার অফ গার্ডিয়ান অফ দ্য সি, এসব যে বলেছিল, এগুলো খুব একটা ইতিবাচক কথা নয়। এবং মোহাম্মদ ইউনূসের বিদায় বেলাও সেই একই কথা বলে গেছে সেভেন সিস্টারকে। সেভেন সিস্টার বলুক, যদি ওরা ভারতের সেভেন সিস্টার, হ্যাঁ বাণিজ্যের দরকার আছে। এবং আওয়ামী লীগের সময়ে আমরা দেখেছি যে আমাদের এখানে আগরতলার বৈজয়নগরে প্রাণ কোম্পানির এখানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল। আমাদের বাজারে প্রাণের চিপস থেকে শুরু করে, প্রাণের কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বেশ কিছু জিনিস আমরা পেতাম, সিমেন্ট থেকে শুরু করে পাথর, এগুলো থাকতো। কারণ দেখুন, ব্যবসা না করলে তো কোন একটা দেশ সমৃদ্ধশালী হতে পারে না। ব্যবসা হচ্ছে উন্নয়নের একটি মাধ্যম। তো সেই নিরিখে বলতে পারা যায় যে বিগত দিনে মোহাম্মদ ইউনূসের সরকারের সময় বা ইন্টারিম গভর্নমেন্টের সময় যেগুলো মধ্যে স্থবিরতা লক্ষ্য করেছিলাম, সেগুলো থেকে উত্তরণের সময় চলে আসছে, এবং সেটা চেষ্টাও করছে। যেমন ভারতীয় দূতাবাসগুলোতে বিক্ষোভ দেখাবার ফলে বা কনসুলেটগুলোতে বিক্ষোভ দেখাবার ফলে ভারত সেই দূতাবাসগুলোর ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল, এবং পরবর্তীকালে দূতাবাস কর্মী কমিয়ে এনেছিল। ভারত কিন্তু আবার ভিসা দেওয়া শুরু করেছে। বাংলাদেশ তার কনসুলেট বা এগুলো বন্ধ করে দিয়েছিল, ভিসা বন্ধ করে দিয়েছিল, ভিসা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। তো এটা আপনি একটা ইঙ্গিত বলতে পারেন, একটা পজিটিভ সিগন্যাল। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, ভারত অবশ্যই সহযোগিতা করবে, যেটা হারাধন বাবু বললেন যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে ওনার অন্ত্যেষ্টিতে ভারতবর্ষ তার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে পাঠালে, উনি গিয়ে কি করলেন যে সরাসরি তারেক জিয়ার সাথে দেখা করলেন, এবং প্রধানমন্ত্রীর একটা বার্তা ওনার হাতে তুলে দিয়ে এলেন। তারেক জিয়া শপথ গ্রহণ অনুষ্ঠানে কে এলেন? ওম বিরলা, আমাদের পার্লামেন্টের লোকসভার স্পিকার। এটার মাধ্যমে কি বলতে চাইছে, যে কোনো মন্ত্রীকেই পাঠাতে পারত। প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন, যে কোনো একজন মন্ত্রীকেই পাঠাতে পারত, কিন্তু সেখানে কোনো মন্ত্রীকে না পাঠিয়ে লোকসভার অধ্যক্ষকে পাঠানো হলো। লোকসভার অধ্যক্ষ মানে কি? সেখানে বিভিন্ন দল থাকে লোকসভায়, তাদের অধ্যক্ষ, মানে এটা সবার রিপ্রেজেন্টেটিভ, ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ এবং সবার বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ। সেটা দিয়ে কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমার পাশে আছি, যদি তুমি পজিটিভ ইন্টেনশন নিয়ে এগিয়ে যাও। এখন এই যে অন্তর্বর্তী মানে সরকারের সময় সেভেন সিস্টার্স এর কথা যেটা আপনি বলছিলেন, যে এর জন্য যে নিরাপত্তার একটা ঝুঁকি তৈরি হয়েছিল, এই আশঙ্কা বর্তমানে কতটা থাকবে? মানে বিএনপির মানে ক্ষমতায় আসায় মানে ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য কি মানে কতটা সহায়ক হবে এটা আপনি বলে মনে করেন? দেখুন, কারণ বিএনপিকে নিয়ে আগের যে অভিজ্ঞতা ভারতের, সেই অভিজ্ঞতার নিরিখে বলছি। দেখুন, তারেক জিয়া তো উনি বললেন যে কোনো রাজনৈতিক কারণে বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন 17 বছর। কারণটা তো আমরা সবাই জানি, 10 ট্রাক অস্ত্র মামলাটা সেফ প্যাসেজ করে দেওয়া হয়েছিল। এবং এখন হয়তো আমরা অনেকেই বলছি যে বিএনপি সরকারের সাথে ভারত সরকারের তৎকালীন সময় খুব ভালো সম্পর্ক ছিল, সেটা কিন্তু আমরা এখন বলছি, কিন্তু কেমন ছিল আমরাও জানি। ওরা খুব একটা ভারত দরদি ছিল না, এবং বিএনপির একটা সমস্যা ছিল যে ভারতের যে কোনো রাজনৈতিক দলই আওয়ামী লীগের উপর সিম্পেথেটিক ছিল। সিম্পেথেটিক কেন ছিল? সিম্পেথেটিক এই কারণে ছিল যে 71-এর যুদ্ধের সময় আওয়ামী লীগের বঙ্গবন্ধু এই যুদ্ধটা পরিচালনা করেছিলেন, এবং মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান ভোলার নয়। কিন্তু আজকাল দেখা যায় যে অনেকে ভুলে গেছেন। আওয়ামী লীগ সেটা ভোলেনি কখনো, আওয়ামী লীগ ভোলেনি। বিএনপি যে খুব একটা মনে রেখেছে তাও নয়। বিএনপির কিছু কিছু নেতারাও কিন্তু উগ্র ভারত বিরোধী কথাবার্তা বলতো, এবং ভারতের আধিপত্যবাদ বলতো। কিন্তু ওরা একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তো, ওরা ভারতের আধিপত্যবাদ বলে, কিন্তু আমেরিকা এসে ওখানে খেলাধুলো করে, বা চীন এসে এখানে বিআরআই প্রজেক্টের আন্ডারে কাজ করছে, ওদের সাপ্রেস করছে। ওদের আধিপত্যবাদ, ওদের
নজরে পড়ে না। যাই হোক, এটা হচ্ছে এটা হয়েছে যে ভারতের পার্শ্ববর্তী দেশ, এটা হয়ে থাকে যে যখন কোনো একটা বড় দেশ থাকে তার পাশের ছোট ছোট দেশগুলোর মধ্যে একটা হিংসা থাকে। আপনি দেখবেন খেলার সময় দেখবেন যে ছোট ছোট টিমগুলো বড় বড় টিমগুলোর উপর একটা সেটা তো থাকবে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ এশিয়ার বা চীনের যে ক্রমবর্ধমান প্রভাব বা আমেরিকার যে কৌশলগত আগ্রহ, যেটা কথা আপনি উল্লেখ করছিলেন, তার মাঝে বাংলাদেশ কতটা মানে স্ট্র্যাটেজিক অটোনমি ধরে রাখতে পারবে বলে মনে করেন? বাংলাদেশের তো সেই স্ট্র্যাটেজিক অটোনমি ধরে রাখার প্রশ্নই ওঠে না। নাহলে একটা নির্বাচিত সরকার কি করে উৎখাত হয়ে যায়? আপনার সেটা আগে ভাবতে হবে। সেটা যেভাবেই হোক, সেটা যেভাবেই আসুক, রিগিং করে আসুক বা অন্য কোনো পদ্ধতিতে আসুক, ওই সরকারটা তো জেতার পরে 15 মাস বা 18 মাস তো সরকার চালিয়েছে। তাহলে একটা নির্বাচিত সরকারকে যখন উৎখাত করা হয়, বাংলাদেশের জনগণ এটা করেছে আমি বলবো না, বিদেশি শক্তির সাহায্যের দ্বারাই তো এটা হয়েছে, তাই না? এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব, সেটা আপনি এখন নয়, আওয়ামী লীগের সরকারের সময় সেটা তৈরি হয়। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। বাংলাদেশ যত বিদেশি ঋণ নিয়েছে তার 10%, প্রায় $600 কোটি চীন থেকে নিয়েছে। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ কে দেয়? চীন। বাংলাদেশ কোথা থেকে সামরিক সরঞ্জাম, এগুলো কোথা থেকে সরঞ্জামগুলো কেনে? চীন থেকে। তো চীনের প্রভাব তো থাকবে। এবার চীনের প্রভাব, আধিপত্যবাদটাকে এরা মানে বাংলাদেশিরা এটাকে টোটালি গুলিয়ে ফেলেছে। চীনের আধিপত্যবাদকে রুখার জন্যই, এবং ভারতের একটা, যেহেতু ভারত এখানে পার্শ্ববর্তী দেশ, ভারতের একটা ইনফ্লুয়েন্স, এটাকে ঘেঁটে দেওয়ার জন্য আমেরিকা এসে এখানে খেলে দিয়েছে। এটা আমাদের বুঝতে হবে। এবং তার সাথে আমরা তো শুনি যে সেন্ট মার্টিন এখানে একটা ওরা একটা বেস বানাতে হাসিনা সেটাকে মানে খুব একটা এগ্রি হচ্ছিল না। সব মিলিয়ে এটা না, এই যে শেষ বেলায় যে নির্বাচনের দুদিনের আগে যে আমেরিকার সঙ্গে চুক্তি যেটা করে নিল, সেটা নিয়ে একটা বিতর্কিত একটা বিষয়, সেটা কতটা চাপে ফেলে গেল মানে বিএনপিকে? বলুন আপনি। এই বিষয়টা তো আপনি যদি দেখেন যে একটা নির্বাচন প্রসেস চলছে, সেই প্রসেসে নির্বাচনের 2 দিন আগে 3 দিন আগে এটা চুক্তি করে নিচ্ছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। ওনার কতটুকু সে ক্ষমতা আছে বা কতটুকু অ্যাকচুয়ালি কি হয়েছে, উনি ওনার জায়গাটাকে ঠিক রাখার জন্য এই পলিসিগুলো করেছেন, যেটা আমরা আগে আমি একটু বলি। যে আমেরিকার সাথে যে বিজনেস ডিল হয়েছে, 12 তারিখে নির্বাচন, 9 তারিখে ডিলটা হয়েছে। আমি জানি যে 3 দিন পরে নতুন নির্বাচিত সরকার আসবে, ওরাই করতে পারে, কিন্তু এটা করলো না। এবং চিঠিটা কি ছিল? নন ডিসক্লোজার চিঠি, মানে আমি যেটা করলাম সেটা নিয়ে কেউ আলোচনা করতে পারবে না, কেউ জানতে পারবে না। বিএনপিও এখন জানে না যে চুক্তিতে কি আছে। ধীরে 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 প্রকাশ পাবে, এবং এটা নিয়ে কোন রকমের বিতর্ক করা যাবে না। আমি যতটা শুনেছি, আমি যদি ভুল না বলি, এরকম একটা ক্লজ আছে। তো কেন এরকম হলো? কিন্তু সেই ট্রিটি তো বেরিয়ে গেছে, এখন সেটা প্রকাশ্যে চলে এসছে কি ধরনের চুক্তি হয়েছে, যেখানে মানে আমেরিকারই টোটাল লাভ হচ্ছে অর্থনৈতিকভাবে, পলিটিক্যাল ভাবে। কিন্তু এটার মধ্যে একটা ক্লজ ছিল নন ডিসক্লোজার, এটা নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এবার মোহাম্মদ ইউনূস এটা এত তড়িঘড়ি সিদ্ধান্ত কেন নিলেন? কারণ মোহাম্মদ ইউনূসকে বসিয়েছিল আমেরিকা। বিএনপি নির্বাচিত সরকার এসে ওদেরকে কতটা মেল্টডাউন করা যাবে এটা নিয়ে আমেরিকার সন্দেহ ছিল। একজন মোহাম্মদ ইউনূসকে বলেছে তুমি করো, আর উনি করে ফেলেছেন। মোহাম্মদ ইউনূস নিজের ইচ্ছায় বা এটা যে খুব করেছে তা নয়, উনি চাপের কাছে নতি স্বীকার করে চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। আরেকটা বিষয় যেটা উনি করেছেন, এই যে গণভোট, গণভোটটা কি জিনিস আবার, এটা কেন এসছে? এটা সংবিধান সংস্কার বা যে তাদের যে সংস্কারের কথা যে বলা হচ্ছিল, এই সংস্কারের যখন এখন 60% মানুষ যারা ভোট দিয়েছে, যে 60% মানুষ ভোট দিয়েছে তার মধ্যে 60% মানুষ হ্যাঁতে ভোট দিয়েছে। এখন মানে অনুষ্ঠান সময় ফুরিয়ে গেছে। বিএনপি কি এই সংস্কারের পথে হাঁটবে? গণভোটের পথে মানে গণভোটে যে সংস্কারের কথা বলা হয়েছে তার পথে হাঁটবে বলে মনে করেন? বাংলাদেশের সংবিধান কি সেই কথাটা বলে? বাংলাদেশের যে নির্বাচনী যে ব্যবস্থাপনা বা যেটা আছে, সেটা আমি যতটুকু জানি ভারতবর্ষের যে নির্বাচন সংক্রান্ত যে আইন কানুন বা নিয়ম কানুন বা সিস্টেমগুলো আছে, সেটা কি অনুসরণ করে তারা করা হয়েছে। তো
তো এই গণভোটের যে সিদ্ধান্তগুলো বা গণভোটের যে সংস্কার, এটা বিএনপি কতটুকু মানবে এবং বা মানতে বাধ্য, আমার তো মনে হয় সেটা তারা মানতে বাধ্য বলে এমন কোন রকমের ক্লজ বা এমন কোন আইনগত সেখানে বাধ্যবাধকতা আছে। ওকে, আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশে এই প্রথমবার গণভোট হয়নি, এর আগে 2-3 বার গণভোট হয়েছে এবং প্রত্যেকবারই হা ভোট দিয়েছে, মানে হা ভোটের পক্ষে বেশি পড়েছে। দেখুন, সংস্কারের দরকার আছে। যদি মনে হয় যে কোনো কিছু যে সিস্টেমে চলছে সেই সিস্টেমের কত লুপ হোল আছে বা কোনো ভুলভ্রান্তি আছে, সেটাকে ঠিক করাটা যায়, কিন্তু কখন করা যায়? সবাইকে নিয়ে করতে হবে। আপনি ভোটের দিন আপনি খেয়াল করবেন, সকাল 11টা পর্যন্ত 11টা পর্যন্ত 15% ভোট, তারপরে দেখা গেল যে 34% ভোট, তারপর আর কোনো কিছু কোনো খবর নেই, আর রাত 10টায় বা 9টায় বলছে যে 60%। না, এটা প্রথম আবার বলেছিল 49%। তো এটা নিয়ে অনেকের অনেক দ্বিমত আছে। এটা মানে খুব একটা যে ফেয়ার ইলেকশন হয়েছে সেটা নয়, এক। 2 নম্বর হচ্ছে যে গণভোটের যে কথাটা বলছেন আর কি, হ্যাঁ ভোট বেশি পড়েছে, এটা নিয়েও আমাদের দাওয়াত আছে। কারণ কি, দেখুন, আপনি ধরেই নিলাম যে বাংলাদেশে যদি 60% ভোট পড়ে থাকে, 60% ভোট পড়ে আছে, তো সেখানে যারা আওয়ামী লীগ পন্থী ওদেরকেও কিন্তু ইনসিস্ট করেছিল আপনারা ভোট দিন বিএনপির পক্ষ থেকে। হিন্দু যারা সংখ্যালঘুরা তারাও আওয়ামী লীগকে বেশিরভাগ আমরা মানে জানি সাধারণত সমর্থনটা তাদের দিকে থাকে, কিছু কিছু মানে খুবই কম শতাংশের এটা বিএনপির দিকে যায়। তো আপনি এভাবে দেখেন, বিএনপির লোকেরা আর সংখ্যালঘুরা বা আওয়ামী লীগের সমর্থক যারা, ওরা কি হ্যাঁ ভোটের দিকে দিয়েছে? ওকে, যা হ্যাঁ ভোটের দিকে যা এখন সংখ্যা তত্ত্ব যা বলছে 60%, কিন্তু সেটা আগামী দিনে এই সংস্কার বা এই মানে গণভোটে যার জন্য গণভোট হলো সেটা কতটা হয় আগামী দিনে সেটা সময় বলবে। অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু, আপনাকে ধন্যবাদ, হারিস বাবু আপনাকে ধন্যবাদ আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবল ইতিহাসের নয়, ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতার উপরও কিন্তু দাঁড়িয়ে আছে। একটি স্থিতিশীল বাংলাদেশ মানে পুরো দক্ষিণ এশিয়ার স্থিতি ও অগ্রগতি। তাই এখন মূল প্রশ্ন হলো যে নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কতটা আস্থা, পারস্পরিক সম্মান ও বাস্তবের সহযোগিতার ভিত্তিতে আরো শক্ত ও টেকসই হয়ে উঠতে পারে, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।